রাজধানীর আদাবর থানার অস্ত্র মামলায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদী হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত আজ এই রায় দেন। পাশাপাশি তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি করা হয়েছে। গত রোববার মামলাটির যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত রায় ঘোষণার জন্য আজ দিন ধার্য করেন। বিচারকালে ১৪ জন সাক্ষীর মধ্যে ১৩ জনের সাক্ষ্য গ্রহণ করেছেন আদালত। অভিযোগপত্র অনুযায়ী ফয়সাল ওই এলাকার চিহ্নিত অস্ত্রধারী সন্ত্রাসী ও চাঁদাবাজ। তিনি মাদক কেনাবেচার মূল হোতাও। ফয়সাল দীর্ঘদিন ধরে সংঘবদ্ধভাবে চাঁদাবাজি, খুন, জমি দখল সহ সন্ত্রাসী কার্যক্রমে নেতৃত্বে ছিলেন। ডিজিটাল নিরাপত্তা আইন পুনর্মূল্যায়ন এবং গণমাধ্যমের বিজ্ঞাপনের নামে সমষ্টিগত প্রতারণা নিরসনে সরকার কাজ করছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। পাশাপাশি অবসর ভাতা কাঠামো ও তথ্য প্রাপ্তির ভোগান্তি দূর করা ও সাংবাদিকতার নামে অ্যাক্টিভিজম থেকে আলাদা থাকারও এ সময় আহ্বান জানান তথ্যমন্ত্রী। আজ রাজধানীর পল্টনে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম অডিটোরিয়ামে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। সভাটি অনুষ্ঠিত হয় নাগরিক প্ল্যাটফর্ম ও ইআরএফ এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর উপলক্ষে। ইআরএফ এর সভাপতি দৌলত আক্তার মালার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। এছাড়া দ্য নিউ এইজ পত্রিকার সম্পাদক নুরুল কবির, প্রথম আলোর অনলাইন প্রধান শওকত হোসেন সহ বিভিন্ন পত্রিকা ও টেলিভিশনের সাংবাদিকরা উপস্থিত ছিলেন। আমি বিনীতভাবে জানিয়ে রাখছি যে আমাদের এই বিমূর্ত যে প্রতিশ্রুতিগুলি, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টকে আমরা পুনর্মূল্যায়ন করতে চাচ্ছি, আমরা সকলের জন্য নিরাপত্তা বিধান করার প্রতিশ্রুতি ঘোষণা করেছি, আমরা মিডিয়া রিফর্মস কমিশনকে ব্রিটিশ অফকম সিস্টেমের আদলে এটাকে কী করে পুনর্গঠন করা যায় সেটা নিয়ে চিন্তা করছি। আমরা নির্যাতিত সাংবাদিকদের সব ধরনের হত্যা, গুম, খুন, মিথ্যা মামলা থেকে শুরু করে এর একটা ন্যায্য প্রতিকার কি করা যায় তার একটা ফ্রেমওয়ার্ক দাঁড় করতে চাচ্ছি। গণ অভ্যুত্থানের পর নির্বাচিত সরকারের অধীনে অনুষ্ঠিত প্রথম দুটি উপনির্বাচনে কারচুপি, অনিয়ম ও জাল ভোটের ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ রাজধানীর মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। তিনি অভিযোগ করেন, ভোট গ্রহণের শুরু থেকে বিভিন্ন কেন্দ্রে এজেন্টদের কাছ থেকে জোরপূর্বক ফলাফল শিটে স্বাক্ষর নেওয়া হয়েছে। পাশাপাশি কিছু কেন্দ্রে জামায়াতের প্রার্থীর এজেন্টদের বের করে দিয়ে জাল ভোট দেওয়ার ঘটনাও ঘটেছে। সম্মেলনে বগুড়া ৬ আসনে উপনির্বাচন ও শেরপুর ৩ আসনে নির্বাচনের পরিস্থিতি তুলে ধরে তিনি এই অভিযোগ করেন। অবাধ নিরপেক্ষ নির্বাচনের কথা বলে আন্দোলন করা, সংগ্রাম করা, জীবন দেওয়া ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের রাজনৈতিক দলগুলোর একটি বড় দল এখন ক্ষমতায়। তাদের হাতে প্রথম দুটো উপনির্বাচনের এই যদি চিত্র হয়, তো সামনে স্থানীয় সরকার নির্বাচন সহ আর যেসব নির্বাচন হবে সেই নির্বাচনে আমরা কি করে ভোটারদের আকাঙ্ক্ষার প্রতিফলন আশা করতে পারি। যারা রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করেছেন তাদের প্রতি আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য রিটার্নিং অফিসারের মাধ্যমে প্রধান নির্বাচন কমিশনের হস্তক্ষেপ কামনা করছে। আর দলীয় সন্ত্রাসীরা ভোট কেন্দ্রে দলবদ্ধভাবে ঢুকছে কিভাবে, এবং সোশ্যাল মিডিয়াতে আসছে যে ভোটার নয় একটা ছেলে, সে ঢুকে ভোট দিচ্ছে, তাকে ধরে ফেলেছে সাংবাদিকরা। জ্বালানি সাশ্রয়ে কিছু শিক্ষা প্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন এবং ৩ দিন সশরীরে ক্লাস নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এসব শিক্ষা প্রতিষ্ঠানে রবি, মঙ্গল ও বৃহস্পতিবার অনলাইন ক্লাসে হবে, আর শনি, সোম ও বুধবার শিক্ষার্থীরা ক্লাসে বসে সরাসরি শ্রেণী কার্যক্রমে অংশ নেবে। আগামী রোববার থেকে এই নিয়ম চালু হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন। আজ রাজধানীর সেগুনবাগিচে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ওই সংবাদ সম্মেলন হয়। তবে কোন কোন শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হবে সে বিষয়ে স্পষ্ট কোনো তালিকা প্রকাশ করা হয়নি। শিক্ষামন্ত্রী বলেন, এটি বাধ্যবাধকতামূলক নয়। যেসব প্রতিষ্ঠান অনলাইন ক্লাস পরিচালনায় সক্ষম এবং যেখানে শিক্ষার্থীদের যাতায়াতে যানজট সৃষ্টি হয়, বিশেষ করে রাজধানীর নামকরা ও অধিক শিক্ষার্থী সমৃদ্ধ স্কুলগুলোতে এ পদ্ধতি চালু হতে পারে। তিনি আরও জানান, এটি ধীরে ধীরে বাস্তবায়ন করা হবে এবং পরিস্থিতি বিবেচনায় ভবিষ্যতে দেশের অন্যান্য এলাকাতেও সম্প্রসারণ করা হতে পারে। জাতীয় সংসদের সাউন্ড সিস্টেম কেনাকাটায় অনিয়ম, মেরামতের নামে অর্থ পাচার এবং দুর্নীতির অনুসন্ধানে সংবাদ সম্মেলন করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। দুর্নীতি দমন কমিশনের জনসংযোগ বিভাগের উপপরিচালক আক্তারুল ইসলাম সংবাদ সম্মেলনে জানান, মহান জাতীয় সংসদের সাউন্ড সিস্টেম কেনাকাটা ও মেরামতের নামে দুর্নীতি ও অর্থ পাচারের দায়ে তদন্ত শুরু হয়েছে এবং এ বিষয়ে গণপূর্তকে চিঠি দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট তথ্য উপাত্ত সংগ্রহের পর তদন্ত প্রতিবেদন গণমাধ্যমে প্রকাশ করা হবে বলেও জানান তিনি।
মহান জাতীয় সংসদের সাউন্ড সিস্টেমের কাজের গাফিলতি, অনিয়ম এবং নিম্নমানের কাজের প্রেক্ষিতে শত শত কোটি টাকা আত্মসাতের অভিযোগে একটা অভিযোগ ছিল দুর্নীতি দমন কমিশনে। জানুয়ারির 13 তারিখে আমরা অভিযোগটি পেয়েছি। জানুয়ারির 16 তারিখে অনুসন্ধান কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে। অনুসন্ধানকারী কর্মকর্তা তথ্য পাওয়ার জন্য গণপূর্ত অধিদপ্তরকে বারবার চিঠি দিয়েছেন। সবশেষ আমরা গত 7 এপ্রিল গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী বরাবর পত্র প্রেরণ করেছি। ঈদুল আজহা উপলক্ষে দেশজুড়ে ডিজিটাল ক্যাম্পেইনের সিজন 24 শুরুর ঘোষণা দিয়েছে দেশের সুপার ব্র্যান্ড ও টেক জায়ান্ট ওয়ালটন। রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়। প্রথমবারের মতো এবারও ওয়ালটন পণ্য ক্রয়ে গ্রাহকদের জন্য থাকছে বিশেষ সুবিধা। ফ্রিজ, এসি, ওয়াশিং মেশিন ও বিএলডিসি ফ্যান কিনে ক্রেতারা পেতে পারেন সর্বোচ্চ 10 লাখ টাকা পর্যন্ত পুরস্কার। এর আগের সিজনগুলোতে ওয়ালটন পণ্য কিনে দেশজুড়ে 44 জন গ্রাহক মিলিয়নিয়ার হয়েছেন। এছাড়া সিজন 24-এ মিলিয়নিয়ার সুবিধার পাশাপাশি রয়েছে লাখ টাকার ক্যাশ ভাউচার, আর্জেন্টিনার ফ্যান জার্সি সহ বিভিন্ন নিশ্চিত উপহার। 8 এপ্রিল থেকে ঈদুল আজহা পর্যন্ত দেশের যে কোনো ওয়ালটন প্লাজা, পরিবেশক শোরুম বা অনলাইন প্ল্যাটফর্ম ই প্লাজা থেকে পণ্য কিনলেই এসব সুবিধা পাওয়া যাবে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ক্যাম্পেইনের ঘোষণা দেন ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক SM মাহবুবুল আলম। এ সময় উপস্থিত ছিলেন ওয়ালটন ফ্রিজের ব্র্যান্ড অ্যাম্বাসিডর জনপ্রিয় চিত্রনায়িকা বিদ্যা সিনহা সাহা মিম এবং ফেস অব ওয়ালটন এসি জাতীয় দলের তারকা পেসার তাসকিন আহমেদ সহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা। দেশে প্রায় অগ্নিকাণ্ডের ঘটনায় ঝরে যায় অসংখ্য প্রাণ। সম্প্রতি আলোচনায় এসেছে কেরানীগঞ্জে কেমিক্যাল কারখানায় 6 জনের প্রাণহানির ঘটনা। এর আগেও দেশের বিভিন্ন জায়গায় অসংখ্য আগুনের ঘটনায় হতাহতের পর তদন্ত কমিটি হয়, মামলা হয়, আসামি গ্রেফতার হয়, কিন্তু শেষ পর্যন্ত থমকে যায় বিচার। আর স্বজন হারানোর বেদনা শেষ হয় না ক্ষতিগ্রস্ত পরিবারগুলোতে। আগুনের ঘটনা ঘটতেই পারে, তবে কমে না কেন প্রাণহানি? এর দায় কাদের? বিস্তারিত আরকি রেজার প্রতিবেদনে। 4 এপ্রিল ঢাকা রোদুরে কেরানীগঞ্জের গ্যাসলাইট তৈরি কারখানায় ভয়াবহ আগুন লাগে, পুড়ে মারা যান 6 জন। ফায়ার সার্ভিস বলেছে কারখানাটিতে নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি ছিল। কেবল এই ঘটনাই নয়, পুরান ঢাকা, গাজীপুর, কেরানীগঞ্জ, আশুলিয়া সহ বিভিন্ন এলাকায় আগুনের বহু প্রাণহানির ঘটনা ঘটেছে। বড় বড় শহরগুলোতে সুউচ্চ ভবন তৈরি হয়, চালু করা হয় কারখানা, রেস্টুরেন্ট। বেশিরভাগ স্থাপনাগুলোতে থাকে না উন্নত অগ্নি নির্বাপন ব্যবস্থা, আর আগুনের ঘটনা ঘটলেই ঝরে কেবলই সাধারণ মানুষের প্রাণ। বিশেষজ্ঞরা বলছেন যে কোনো ভবন, কারখানা কিংবা রেস্টুরেন্ট চালু করার আগে সঠিক তদারকি করে না সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, আর সেই মাসুল দিতে হয় প্রাণহানির মধ্য দিয়ে। এডিশনাল ফায়ার প্রোটেকশন ইকুইপমেন্টগুলো দিতে হবে, অ্যাক্টিভ এবং প্যাসিভ সিস্টেমগুলো ইনস্টল করতে হবে। এগুলো প্রত্যেকটা কিন্তু ব্যয় সাপেক্ষ। সো এগুলো ব্যয় অতিরিক্ত করলে ওনাদের হয়তো প্রফিট মার্জিনটা কমে যাবে। এই কারণেও এই দিকে অনেকের নজর থাকে না। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি যে সেটা হচ্ছে যে আমাদের সরকারি প্রতিষ্ঠান যেগুলো আছে তাদের কিন্তু এগুলো বন্ধ করে দেওয়ার ক্ষমতাও আছে। সো আপনারা দেখেন যে বেইলি রোড অগ্নিকাণ্ড বা অন্য অন্য এখানে যে অগ্নিকাণ্ডগুলো ঘটেছে, এগুলো কিন্তু যে কোনো একটা পরিস্থিতিতে একজন মানুষ ব্যবসা শুরু করে দিলে তো হবে না। মানুষের জীবন নিরাপত্তা এবং বিশেষত অগ্নিঝুঁকি যেখানে অতির মাত্রায় থাকে সেগুলোতে সেই সুরক্ষা নিয়েই তাকে করতে হবে। এবং বিল্ডিং কোডে এগুলো প্রভিশন আছে, নজরদারি করার প্রতিষ্ঠানও আছে, কিন্তু এটা ব্যাটে বলা হচ্ছে না। অগ্নি নির্বাপন ব্যবস্থা তদারকি করার দায়িত্বে থাকা সংস্থাগুলো বলছে তাদের অনাপত্তিপত্র ছাড়া কোনো কারখানা চালু করা যায় না, তদারকি করা হয় নিরাপত্তা ব্যবস্থাও। তাহলে কেন শুনতে হয় দুর্ঘটনাস্থলে ছিল না উন্নত অগ্নি নির্বাপন ব্যবস্থা? আগুনের ঘটনায় প্রাণহানির জন্য মালিকপক্ষের দায়ও কম নয় বলে মনে করেন সংস্থার কর্মকর্তারা। অনেক সময় দেখা যায় আমরা যে শর্ত সাপেক্ষে লাইসেন্সটা দিয়ে থাকি বা যেভাবে মজুত করার কথা, যে পরিবেশে করার কথা বা যেই পারপাসে পেট্রোলিয়ামজাত পদার্থ ব্যবহার করার কথা, সেটি না করে ভিন্ন কোনো উপায়ে, ভিন্ন কোনো পথে তারা ব্যবহার করেন। ফলে অনেক সময় দুর্ঘটনা ঘটতে আমরা দেখি। যখনই আমাদের কাছে কেউ কমপ্লেন করে বা অভিযোগ নিয়ে আসে বা আমরা দেখতে পাই আমাদের পরিদর্শনের সময়, আমরা তাৎক্ষণিকভাবে সে সমস্ত লাইসেন্স বাতিল করা সহ তাদের বিরুদ্ধে অনেক সময় আমরা আইনানুগ ব্যবস্থা নিয়ে থাকি। বাংলাদেশে কোনো শিল্প, কলকারখানা বা রেস্টুরেন্টেই এনওসি বা বৈধ কাগজপত্র ছাড়া কিন্তু চলতে পারে না, যেটা আমাদের অগ্নি প্রতিরোধ নির্বাপন আইন 2003-এর ধারা 4 এবং ধারা 4 অনুযায়ী আপনাকে লাইসেন্স করতে হবে এবং ধারা 7 অনুযায়ী আপনার যে কোনো ভবনের
নকশা অনুমোদন করতে হবে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স থেকে, অর্থাৎ আমাদের মহাপরিচালক মহোদয় থেকে অনুমোদন নিতে হবে। আগুনের ঘটনায় কেবল সাধারণ মানুষ মারা যায় না। গেল বছরের সেপ্টেম্বরে গাজীপুরের টঙ্গীতে কেমিক্যাল গুদামে অগ্নিকাণ্ডের ঘটনায় মারা যান ফায়ার সার্ভিসের 3 সদস্য সহ 4 জন। প্রশ্ন হলো, আগুন নিয়ন্ত্রণ করতে গিয়ে প্রশিক্ষিত ফায়ার সার্ভিস কর্মীর মৃত্যু কেন হয়? এই পরিবেশ পরিস্থিতি এবং ইনফরমেশন গ্যাপের কারণেই কিন্তু আসলে আমাদের এই যারা মারা যায় তারা মারা যাচ্ছে বা শহীদ হচ্ছে। বাট এখানে প্রশিক্ষণের ঘাটতি বা প্রশিক্ষণে কোনো ত্রুটি বিচ্যুতি আছে বিষয়টা ওইরকম না। তো নিরাপত্তার ওখানে ওই যেই প্রতিষ্ঠান থাকবে সেই প্রতিষ্ঠানেরও কিন্তু কিছু নিরাপত্তা ব্যবস্থা থাকা উচিত। কেরানীগঞ্জ গাজীপুরের টঙ্গী শুধু নয়, এর আগে 2019 সালে কেরানীগঞ্জের চুনকুটিয়ায় কেমিক্যাল কারখানায় আগুনে মারা যায় 16 জন। 2025 সালের মিরপুরে কেমিক্যাল ও গার্মেন্টস কারখানায় 16 জন। পুরান ঢাকার চুরিহাট্টায় মারা যায় 71 জন। আহতের সংখ্যাও কম নয়। তবে সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটে আশুলিয়ার তাজরিন ফ্যাশনে। 2012 সালের ভয়াবহ আগুনে মারা যায় 117 শ্রমিক। এসব ঘটনায় মামলা হলেও বিচারের আওতায় আনা যায়নি অভিযুক্ত মালিকদের। সচেতন মহল মনে করে, অগ্নিকাণ্ডের ঘটনায় প্রাণহানি কমাতে সরকারের উচিত এখনই শিল্প নিরাপত্তা সংক্রান্ত নীতিমালা কঠোরভাবে বাস্তবায়ন করা। আর রেজা, চ্যানেল এস, ঢাকা। বরিশালের আগুইলঝাড়ায় অবৈধভাবে জ্বালানি তেল মজুদের দায়ে এক ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চারমাট গ্রামে অভিযান চালিয়ে সুশান্ত বালা নামের এক ব্যবসায়ীকে 10,000 টাকা জরিমানা করা হয়। তার কাছে মজুদ থাকা প্রায় 3,170 লিটার ডিজেল, পেট্রোল ও অকটেন উদ্ধার করা হয়। জানা যায়, কোনো অনুমোদন ছাড়াই তিনি এসব জ্বালানি তেল অবৈধভাবে সংরক্ষণ করছিলেন। অভিযানটি পরিচালনা করেন আগুইলঝাড়া উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ বাইজিদ সর্দার। প্রশাসন জানান, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21টি জেলার প্রবেশদ্বার রাজবাড়ীর দৌলতদিয়া ঘাট পরিদর্শন করেছেন নবনিযুক্ত জেলা প্রশাসক আফরোজা পারভিন। বৃহস্পতিবার বিকেলে জেলা প্রশাসক আফরোজা পারভিন দৌলতদিয়া 3 ও 7 নম্বর ফেরিঘাট পরিদর্শন করেন। এ সময় তিনি ঘাট এলাকার যাত্রী সেবা, যানবাহন চলাচল ও সার্বিক ব্যবস্থাপনা ঘুরে দেখেন এবং সেবার মান আরও উন্নত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন। জেলা প্রশাসক জানান, দৌলতদিয়া ঘাটে যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে প্রশাসনের তৎপরতা অব্যাহত থাকবে এবং 25শে মার্চ বাস দুর্ঘটনায় যারা আহত ও নিহত হয়েছেন সেই সমস্ত পরিবারদেরকেও সমবেদনা জানান। আমি দুটি ঘাট পরিদর্শন করলাম, 3 নম্বর এবং 7 নম্বর দুটি ঘাটই দেখলাম। 7 নম্বর ঘাটেও কিছু কাজ করার প্রয়োজন আছে, আর 3 নম্বর ঘাটেও আমি কিছু সাজেশন করলাম। আর 25শে মার্চ যে দুর্ঘটনা ঘটেছে এখানে নিহত এবং আহত তাদের প্রতি সমবেদনা জানাচ্ছি। আর একটি বিষয় হচ্ছে, আমাদের যে আপনারা দেখছেন যে এখানে ঘাটের যে রেলিংটা এটা একটু নিচু, এটা যদি আরেকটু উঁচু হয় এটা ভালো হবে। সেই বিষয়ে আমি পরামর্শ দিলাম। এখানে বিআইডব্লিউটি লোকজন আছেন ওনাদেরকে, এবং এ নিয়ে আমরা আরও পরবর্তীতে কাজ করব। ধন্যবাদ। নওগাঁর আত্রায়ে 47তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে আত্রাই উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে মেলার উদ্বোধন করা হয়। একই সাথে 10ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড এবং 10ম জাতীয় বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। মেলা প্রাঙ্গণে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন। আত্রাই উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ নূরে আলম সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন ও যুব উন্নয়ন কর্মকর্তা SM নাসির উদ্দিন সহ অনেকে বক্তব্য রাখেন। দিনাজপুরের বীরগঞ্জে জনসচেতনতা তৈরিতে মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে বীরগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের হলরুমে উপজেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন রংপুর বিভাগীয় কার্যালয়ের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মাসুদ হোসেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি দীপঙ্কর বর্মন, বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আফরোজ সুলতানা সহ অনেকে। রাজবাড়ী জেলায় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিকদের অংশগ্রহণে গণমাধ্যমের অপসাংবাদিকতা প্রতিরোধ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন শীর্ষক সেমিনার ও কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বাংলাদেশ প্রেস কাউন্সিল এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে সেমিনার ও কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজবাড়ীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আফরোজা পারভিন। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি AK-M আব্দুল হাকিম। বিশেষ অতিথি ছিলেন রাজবাড়ীর পুলিশ সুপার মোহাম্মদ মঞ্জুর মোর্শেদ সহ অন্যান্যরা। টাঙ্গাইলের ঘাটাইলে পাট উৎপাদনকারী চাষিদের মধ্যে বিনামূল্যে পাট বীজ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তরের আয়োজনে 2701 জন কৃষকের মাঝে পাট বীজ বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ঘাটাইল উপজেলা নির্বাহী অফিসার জাহিদুর রহমান। এ সময় বিআরটিবি চেয়ারম্যান হারুনার রশিদ, কৃষি সম্প্রসারণ অফিসার সুস্মি সাহা ও পাট কর্মকর্তা নুরি সহ প্রান্তিক কৃষকরা উপস্থিত ছিলেন। দিনাজপুরে 102 জন দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে 13,98,000 টাকার শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার দিনাজপুর প্রেস ক্লাব মিলনায়তনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত 102 জন শিক্ষার্থীর মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করেন দিনাজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার তমালিকা পাল। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফেরদৌস আহমেদ ও দিনাজপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল সহ অনেকে। উৎসবমুখর পরিবেশে শরীয়তপুর প্রেস ক্লাব নির্বাচন 2026-এর মনোনয়নপত্র বিতরণ শুরু করা হয়েছে। প্রেস ক্লাব নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার শাহিন মিয়া মনোনয়নপত্র বিতরণ করছেন। 99 জন ভোটার 21টি পদে ভোট প্রদান করতে পারবেন। আজ মনোনয়নপত্র বিতরণের শেষ দিন। ইতোমধ্যে 55টি ফরম বিতরণ করা হয়েছে। সভাপতি, সহসভাপতি, সাধারণ সম্পাদক সহ সকল প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা একই সাথে মনোনয়নপত্র সংগ্রহ করছেন। আগামী 28 এপ্রিল নির্বাচন অনুষ্ঠিত হবে। নাটোরে ভোজ্য তেলের কৃত্রিম সংকট সৃষ্টি ও অসাধু ব্যবসায়ীদের কারসাজির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাবের আয়োজনে নাটোর প্রেস ক্লাবের সামনে মানববন্ধন পালন করা হয়। এ সময় বক্তব্য রাখেন ক্যাব জেলা শাখার সভাপতি শামিমা লাইজু নীলা, সাধারণ সম্পাদক রইসউদ্দিন, লেখক খালেদ বিন জালাল বাচ্চু ও অধ্যাপক আব্দুর রাজ্জাক সহ সংগঠনের নেতাকর্মী ও সচেতন নাগরিকরা। মানববন্ধনে বক্তারা বলেন, কিছু অসাধু ব্যবসায়ীর মজুতদারি ও কারসাজির মাধ্যমে বাজারে ভোজ্য তেলের কৃত্রিম সংকট দেখা দিয়েছে। এর ফলে সাধারণ মানুষ পড়েছে ভোগান্তিতে। ভোক্তা অধিকার রক্ষায় দ্রুত বাজারে ভোজ্য তেল সরবরাহ স্বাভাবিক করা এবং সকল অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা। বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক কমডোর মাহমুদুল মালিক বলেছেন, 2024-25 অর্থবছরের কর্মপরিকল্পনায় উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন। তিনি বলেন, সংস্থাটি প্রায় 800 কোটি টাকা আয় করে এর বিপরীতে 306 কোটি টাকা নিট মুনাফা অর্জন করেছে, যা প্রতিষ্ঠানের 54 বছরের ইতিহাসে সর্বোচ্চ। বৃহস্পতিবার দুপুরে নগরীর নিমতলা বিএসসি কার্যালয়ের মিলনায়তনে আয়োজিত এক মতবিনিময় সভায় সাংবাদিকদের তিনি কথা জানান। তিনি আরও বলেন, সম্প্রতি সংস্থাটি এমভি বাংলার প্রগতি ও এমভি বাংলার নবযাত্রা নামে দুটি নতুন বাল্ক ক্যারিয়ার জাহাজ ক্রয় করেছে। জাহাজ দুটি বর্তমানে আন্তর্জাতিক সমুদ্রপথে চলাচল করছে এবং প্রতিদিন গড়ে প্রায় 20,000 মার্কিন ডলার চার্টারে নিয়োজিত রয়েছে। এখন পর্যন্ত জাহাজ দুটি থেকে আনুমানিক 50 কোটি টাকা আয় হয়েছে। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বাণিজ্যিক নির্বাহী পরিচালক মোহাম্মদ আনোয়ার পাশা, প্রযুক্তি নির্বাহী পরিচালক ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইউসুফ ও প্রশাসন মহাব্যবস্থাপক ক্যাপ্টেন মোহাম্মদ মুজিবুর রহমান সহ সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তারা। ময়মনসিংহের নান্দাইলে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার নান্দাইল উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সম্মেলন কক্ষে সভার আয়োজন করা হয়। নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা জান্নাতের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন নান্দাইল উপজেলা সহকারী কমিশনার ভূমি সালাউদ্দিন মাহমুদ, নান্দাইল উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান লিটন ও উপজেলা বিএনপির সদস্য সচিব এনামুল কাদের সহ অন্যান্যরা। জ্বালানি ও ভোজ্য তেলসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের কৃত্রিম সংকট ও মূল্য স্থিতিশীল রাখতে যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে চট্টগ্রামের বঙ্গোপসাগরের বহিনোঙ্গরে। বৃহস্পতিবার দুপুরে গোপন তথ্যের ভিত্তিতে পতেঙ্গা সহ এর আশেপাশের বহিনোঙ্গরের বিভিন্ন লাইটার জাহাজে অভিযান চালানো হয়। অভিযানে অংশ নেন কোস্টগার্ড, নৌবাহিনী, নৌপরিবহন অধিদপ্তর ও বন্দর কর্তৃপক্ষ। কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, বহিনোঙ্গরে সার্বক্ষণিক নিরাপত্তা ও গোয়েন্দা নজরদারি কার্যক্রম জোরদার করা হয়েছে, যাতে কোনো অসাধু ব্যবসায়ী ভোজ্য ও জ্বালানি তেল সহ খাদ্যদ্রব্য অবৈধ মজুত করতে না পারে। পাশাপাশি বন্দরের নির্দেশনা অনুযায়ী 72 ঘন্টার বেশি সময়ে কোনো লাইটার, কোস্টার সহ খাদ্যদ্রব্য, জ্বালানি ও ভোজ্য তেলবাহী জাহাজকে নোঙ্গর এলাকায় অবস্থান করতে না পারে এবং জ্বালানি ও ভোজ্য তেলবাহী জাহাজকে দ্রুত নিজ গন্তব্যে প্রেরণ করা সহ আইন অমান্যকারী জাহাজের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণে কাজ করছে কোস্টগার্ড। ঢাকা জেলা ডিবি উত্তরের অভিযানে হেরোইন সহ 2 মাদক কারবারিকে আটক করা হয়েছে। ডিবি উত্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সাইদুল ইসলামের নেতৃত্বে রাতে আশুলিয়ার চারাবাগ এলাকায় অভিযান চালিয়ে মোহাম্মদ সোহাগ হোসেন ও সুজন সর্দার নামে 2 জন মাদক কারবারিকে আটক করা হয়েছে। এ সময় আসামিদের কাছ থেকে 100 পুড়িয়া হেরোইন উদ্ধার করে, যার বাজার মূল্য প্রায় 30,000 টাকা।
এ ঘটনায় আটকদের বিরুদ্ধে আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে। ফরিদপুরের সালথায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলা পরিষদ হল রুমে মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার দবির উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ মামুন সরকার, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার খায়রুদ্দিন আহমেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবির ও উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার শওকত আকবর সহ অনেকে। মেলায় উপজেলার বিভিন্ন কলেজ ও উচ্চ বিদ্যালয়ের 13টি স্টল রয়েছে। ময়মনসিংহের হালুয়াঘাটে ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা কৃষি অফিস কার্যালয়ে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর হালুয়াঘাটের আয়োজনে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় অনুষ্ঠানের আয়োজন করা হয়। হালুয়াঘাট উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা কৃষি পুনর্বাসন কমিটির সভাপতি জান্নাতের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজনৈতিক ও সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। কক্সবাজারের কুতুবদিয়ায় অবৈধভাবে পিলট খাটা খাল দখল করে পানি চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার দুপুরে কুতুবদিয়া উপজেলার লেমশেখালী কৈয়ারবিল সংযোগে সড়কের সেন্টার পাড়া এলাকায় অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি সাকিবুল আলম। তিনি জানান, কতিপয় কিছু ব্যক্তি খালটি বাঁশের বেড়া দিয়ে দখল করে নিয়েছে। এটি দখল বা ভরাট হলে এলাকার কৃষি কাজ ব্যাহত হবে। জনসাধারণের কথা বিবেচনা করে উপজেলা প্রশাসন খালটি দখলমুক্ত করে। লালমনিরহাটের সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য এবং বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য অ্যাডভোকেট সফুরা বেগম রুমিকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। বুধবার রাতে তাকে ঢাকার মোহাম্মদপুরের একটি বাসা থেকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার সকালে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে ডিবি পুলিশ। অ্যাডভোকেট সফুরা বেগম রুমির বিরুদ্ধে লালমনিরহাট সদর থানা, রংপুর কোতোয়ালি, ঢাকার মোহাম্মদপুর সহ বিভিন্ন থানায় হত্যা, নাশকতা ও প্রতারণার অভিযোগে মামলা রয়েছে। শেখ হাসিনার পতনের পর লালমনিরহাট ছেড়ে ঢাকায় আত্মগোপনে থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা করে আসছিল। তার বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানায় পুলিশ। গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার কলাবাড়ি ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা জুড়ে এখন চলছে বাঙ্গির মৌসুম। এ অঞ্চলের কৃষকদের জন্য বাঙ্গি অন্যতম প্রধান ফসল। মৌসুম এলেই ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে কৃষকরা তাদের ক্ষেত থেকে পাকা বাঙ্গি সংগ্রহ করে বিভিন্ন অস্থায়ী হাটে বিক্রির জন্য নিয়ে যান। আজ ভোর থেকেই টানা বৃষ্টির কারণে বাজারে ক্রেতার ভিড় ছিল কম। ফলে রাস্তার দুই পাশে বাঙ্গি সাজিয়ে রেখে নিরুপায় হয়ে ক্রেতার অপেক্ষায় বসে থাকতে দেখা গেছে কৃষকদের। বৃষ্টির কারণে বিক্রি না হওয়ায় লোকসানের আশঙ্কায় দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পহেলা বৈশাখ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে প্রস্তুতিমূলক সভার আয়োজন করা হয়। উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম আরিফের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উল্লাপাড়া উপজেলা সহকারী কমিশনার ভূমি শারমিন আক্তার রিমা, উপজেলা জামায়াতের আমির অধ্যাপক শাহজাহান আলী, সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম ও উল্লাপাড়া মডেল থানার সাব ইন্সপেক্টর মোহাম্মদ সুমন সহ অনেকে।